আজকে আমরা আলোচনা করব মোস্ট কনফিউজিং একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে জিরান্ড। অর্থাৎ প্রায়শই আমরা ইংরেজি বাক্যে ভার্ব এবং জিরান্ডকে শনাক্ত করতে গিয়ে কিন্তু কনফিউজড হয়ে যাই। আজকে তাই খুব সহজে কিভাবে আমরা ভার্বালগুলোকে চিনতে পারি, অর্থাৎ জিরান্ডগুলোকে শনাক্ত করতে পারি ভার্ব থেকে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক জিরান্ড কি। যদি কখনো কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি ভার্ব এবং তার সাথে নাউনের মতো কাজ করে, তাহলে আমরা জানি সেটাকে জিরান্ড বলা হয়। যেমন আমি যদি বলি আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটি, তাহলে এই বাক্যটিতে ওয়াক অর্থ কি? হাঁটা, যেটা আমার কাজকে প্রকাশ করছে এবং এটি হচ্ছে উক্ত সেন্টেন্সটিতে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু যখন আমি বলবো ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, যে হাঁটা একটি ভালো অনুশীলন, এখানে কিন্তু ওয়াকিংটা আর কোনো কাজকে নির্দেশ করছে না, বরং একটি কাজের নাউনকে নির্দেশ করছে। দ্যাট মিনস এখানে ওয়াকিং হচ্ছে একটা নাউন, যেটা কিনা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বাক্যটিতে ব্যবহৃত হচ্ছে। তাহলে উক্ত সেন্টেন্সটিতে আমরা বলতে পারি ওয়াকিং হচ্ছে একটা জিরান্ড। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে নর্মালি কোনো সেন্টেন্সে যখন আমরা ভার্ব ব্যবহার করি, সে কিন্তু কোনো সাবজেক্টের কাজকে নির্দেশ করে। আর যখন আমরা জিরান্ডের বিষয়টা নিয়ে আলোচনা করব, তখন কি হবে? ভার্বের মতো দেখতে, কিন্তু তার সাথে একটা আইএনজি ফর্ম থাকবে এবং সে কি করবে? বাক্যটার মাঝে বসে নাউনের মতো ভূমিকা পালন করবে। তখন তাকে আমরা বলবো জিরান্ড। প্রথম যে সেন্টেন্সটা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে শি ইজ ফন্ড অফ পেইন্টিং। সে কি করতে পছন্দ করে? সে ছবি আঁকতে পছন্দ করে। ফন্ড অফ, পছন্দ করা। একটু খেয়াল করো, শি ইজ ফন্ড অফ পেইন্টিং। সে কি করতে পছন্দ করে? ছবি আঁকতে পছন্দ করে। এখানে কিন্তু পেইন্টিং দ্বারা আমি আঁকছি বা এঁকেছিলাম বা আঁকবো এই ধরনের কোনো অর্থ প্রকাশ করছে না। কি প্রকাশ করছে? যে সে ছবি আঁকতে পছন্দ করে, তার মানে একটা কাজের নামকে প্রকাশ করা হচ্ছে এই পেইন্টিংটা দ্বারা। অপরদিকে সেকেন্ড সেন্টেন্সটার দিকে যখন আমি তাকাবো, এখানে বলা হয়েছে উই ক্যান নট লিভ উইদাউট ইটিং। আমরা কি করতে পারি না? আমরা না খেয়ে বাঁচতে পারি না। এখানে কিন্তু আমি খাবার খাচ্ছি, খাবার খেয়েছিলাম বা খাবার খাবো এই ধরনের কোনো অর্থ প্রকাশ করছে না। কি প্রকাশ করছে? যে আমরা বাঁচতে পারি না কি ছাড়া? খাবার খাওয়া ছাড়া। তৃতীয় বাক্যটার দিকে খেয়াল করো, হি ওয়েন্ট অন হান্টিং। সে কোথায় গিয়েছে? সে শিকারে গিয়েছে। আমি কিন্তু বলিনি সে কোনো পশু শিকার করছে বা কোনো পশু শিকার করেছিল বা কোনো পশু শিকার করবে, অর্থাৎ কোনো কাজকে কিন্তু নির্দেশ করছি না, আমি তার কোনো একটা কাজের নামকে প্রকাশ করছি। কিভাবে? হি ওয়েন্ট অন হান্টিং, সে শিকারে গিয়েছে। একটু লক্ষ্য করে দেখো, এখানে ফন্ড অফ এর পরে কি হয়েছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এখানে ভার্বের মতো অর্থ প্রকাশ না করে বরঞ্চ একটি নাউনের মতো কিন্তু এখানে অর্থ প্রকাশ করছে। সেকেন্ড সেন্টেন্সটিতেও আমরা উইদাউট দেখতে পাচ্ছি একটা প্রিপোজিশন, তারপরে যে ভার্বটা বসেছে তার সাথে আইএনজি আছে, কিন্তু এটি নাউনের মতো ভূমিকা পালন করছে। থার্ড সেন্টেন্সটাতেও আমরা দেখতে পাচ্ছি অনের পরে যে ভার্বটা বসেছে তার সাথে আইএনজি যুক্ত হয়ে এটি আর ভার্বের মতো আচরণ করছে না, বরং এটি একটি নাউনের মতো আচরণ করছে। তাহলে প্রথম বাক্যটিতে পেইন্টিং, ছবি আঁকা, একটা কাজের নাম নির্দেশ করছে। ইটিং, খাওয়া, একটা কাজের নামকে নির্দেশ করছে। অপরদিকে হান্টিং, শিকার করা, এটাও একটা কাজের নামকে নির্দেশ করছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবে তিনটি সেন্টেন্সেই এই যে ভার্বের জিরান্ড রূপটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি, তার পূর্বে কিন্তু একটি করে প্রিপোজিশন আছে। প্রথম সেন্টেন্সটাতে আমরা প্রিপোজিশন হিসেবে পাচ্ছি অফ, সেকেন্ড সেন্টেন্সটাতে আমরা প্রিপোজিশন হিসেবে পাচ্ছি উইদাউট, এবং থার্ড সেন্টেন্সটাতে আমরা প্রিপোজিশন হিসেবে পাচ্ছি কি? অন। তার মানে যদি কখনো প্রিপোজিশনের পরে তোমরা ভার্বের কোনো রূপকে বসাও, সে ভার্বের কোন রূপটি ব্যবহৃত হবে? তার সাথে আইএনজি যুক্ত রূপটি, এবং সেটি নাউন হিসেবে ভূমিকা রাখবে এবং তখন সেটি কিন্তু আর ভার্ব বলে চিহ্নিত হবে না, সে তখন হয়ে যাবে নাউন, এবং সেইটাকে আমরা বলে থাকি মূলত জিরান্ড। তার মানে আমি প্রথম যে রুলসটা তোমাদের টিপস হিসেবে দিতে পারি সেটা হচ্ছে প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে যখন আমরা আইএনজি রূপ যুক্ত দেখব, তখন সেটা হয়ে যাবে কি? জিরান্ড। তাহলে রুলস নাম্বার 1 যদি আমি তোমাদের সাথে আলোচনা করি, তাহলে কি? প্রিপোজিশনের পরে যখন ভার্বের সাথে আইএনজি রূপটি যুক্ত হয়,
সে তখন আর ভার্বের ন্যায় আচরণ করে না, সে তখন নাউনের মতো ভূমিকা রাখে এবং সে তখন জিরান্ড হিসেবে বিবেচিত হয়। তাহলে খুব সহজে আমরা কি করতে পারবো, কোন একটা সেন্টেন্সের মধ্যে যখনই আমরা দেখব যে পূর্বেও আমার একটা অক্সিলারি ভার্ব আছে এবং পরবর্তীতে আমার একটা প্রিপোজিশনের পর পুনরায় একটি ভার্ব বসেছে এবং তার সাথে আইএনজি যুক্ত আছে, তখন তাকে আমরা জিরান্ড হিসেবে চিহ্নিত করব। এবার আসো সেকেন্ড যে এক্সাম্পলস গুলো দিয়েছি তার কাছে। আমি বলছি I am looking forward to the weekend. আমি কি করছি, আমি উইকেন্ড খুঁজছি, যেটা সচরাচর আমাদের হয়ে থাকে ব্যস্ত জীবন থেকে আমরা উইকেন্ডের প্রতি কি খুব বেশি আগ্রহী থাকি। এবার আসা যাক নাম্বার 2 যে রুলসটা আমি তোমাদের শেখাবো সেটার কাছে। এজন্য আছে কিছু এক্সাম্পল, যেমন আমি যদি বলি he is accustomed to taking tea, খেয়াল করলে আমরা দেখতে পাবো এই সেন্টেন্সটাতে অলরেডি আমার একটা ইজ ভার্ব আছে, অপরদিকে টেকিং আমরা যেটাকে নরমালি বলতে পারি ভার্ব, সেই হিসেবে আমরা বলতে পারি এখানে আরো একটি ভার্ব আছে যেটা হচ্ছে টেকিং। সেকেন্ড সেন্টেন্সটাতেও অ্যাম আছে এবং রিসিভিং আছে, তাহলে আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটাকে আমরা ভার্ব বলবো এবং কোনটাকে আমরা জিরান্ড বলবো। তাহলে প্রথম বাক্যটাতে বলা হয়েছে হি ইজ অ্যাকুস্টমড টু টেকিং টি, সে কি চা পান করতে আগ্রহী। সেকেন্ড যে সেন্টেন্সটা আছে সেখানে বলা হয়েছে আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং অ্যান আর্লি রিপ্লাই, অর্থাৎ আমি তোমার কাছে খুব জলদি একটি উত্তরের প্রত্যাশী। তাহলে দুটো বাক্যতে কমন কি, অর্থাৎ যেই কমন টিপসটা অনুসরণ করে আমরা সেন্টেন্স থেকে ভার্ব এবং যে জিরান্ডটা আছে সেটাকে পৃথক করতে পারি। খেয়াল করলে দেখা যায় দুটো বাক্যতেই অক্সিলারি ভার্ব আমরা পূর্বেই কিন্তু ব্যবহার করে ফেলেছি এবং সেকেন্ড যেটাকে ভার্বের মতো আমরা দেখতে পাচ্ছি তার পূর্বে প্রিপোজিশন টু আছে। কি আছে? প্রিপোজিশন টু। আমরা নরমালি জানি যদি কোনো ভার্বের পূর্বে টু থাকে তাহলে এর পরে আমরা যে ভার্বটা বসাই তার কিন্তু বেস ফর্ম বা সিম্পল ফর্ম অথবা মেইন ফর্ম ব্যবহৃত হয়, কিন্তু এই বাক্য দুটোতে কিন্তু আমার টু এর পরে সেই ভার্বের বেস ফর্মটি ব্যবহৃত হয়নি। তার মানে কি এই দুটো কি ভার্ব না? না, এই দুটো হচ্ছে নাউন। কেন নাউন? এখানে আমরা পূর্বে কি বসিয়েছি? প্রিপোজিশন বসিয়েছি এবং পরে যখন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি সে তখন নাউনের মতো আচরণ করছে, সে কোনো কাজকে প্রকাশ করছে না, সে কোনো কাজের নামকে প্রকাশ করছে। তাহলে যদি আমরা শর্টলি মনে রাখতে চাই রুলস নাম্বার 2 তে আমাদের মনে রাখতে হবে প্রিপোজিশন টু এর পরে সবসময় কি ব্যবহৃত হয়? জিরান্ড ব্যবহৃত হয়। এটাকে আমরা কখনোই কি বলবো না? কখনোই ভার্ব বলবো না, কারণ এটি দ্বারা কোনো কাজকে বোঝাবে না, বরং কোনো কাজের নামকে প্রকাশ করবে। তাহলে ফার্স্ট রুলে আমি বলেছিলাম যে প্রিপোজিশনের পরে আমরা কি ব্যবহার করে থাকি? জিরান্ড ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তা একটি নাউনের মতো আচরণ করে থাকে। সেকেন্ড যে রুলসটা আমরা শিখলাম সেটা হচ্ছে প্রিপোজিশন টু এর পরে আমরা যখনই ভার্বের সাথে আইএনজি যে দেখতে পাবো সে তখন সেই বাক্যটিতে নাউন হিসেবে ভূমিকা রাখবে এবং তাকে তখন আর আমরা ভার্ব বলবো না, আমরা তখন তাকে জিরান্ড বলে সম্বোধন করব। এবার আসা যাক তৃতীয় রুলসটির কাছে। ডিড ইউ বাই এ নিউ ফ্রাইং প্যান? তুমি কি একটি নতুন ফ্রাইং প্যান কিনেছিলে? আমি কিন্তু এখানে প্যানের মধ্যে কোনো কিছু ভাজা হচ্ছে এটার অর্থ কিন্তু বলিনি, বরঞ্চ বলেছি কি তুমি কি একটি নতুন ফ্রাইং প্যান কিনেছিলে। সেকেন্ড সেন্টেন্সটিতে আই হ্যাভ লস্ট মাই ওয়াকিং স্টিক ইয়েস্টারডে, আমি কি করেছি? আমার ওয়াকিং স্টিকটাকে গতকাল হারিয়ে ফেলেছি। তাহলে দুটো বাক্যতে এই যে আমার ফ্রাইং এবং ওয়াকিং এই দুটো কি জিরান্ড নাকি এই দুটো ভার্ব? অবশ্যই জিরান্ড। কেন? একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি আমার এই দুটো বাক্যতেও কিন্তু ডিড এবং হ্যাভ দুটো অলরেডি ভার্ব হিসেবে কিন্তু অক্সিলারি ভার্বের ব্যবহার এই বাক্যটিতে আছে এবং বাকি যে দুটোকে আমরা ভার্ব হিসেবে চিহ্নিত করার কথা কল্পনা করছি তারা কিন্তু বাক্য দুটোতে আর ভার্ব হিসেবে ভূমিকা রাখছে না, বরঞ্চ ফ্রাইং প্যান এটা একটা কম্পাউন্ড নাউন। কি নাউন? কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন আমরা কাকে বলে থাকি? যখন একাধিক নাউন পাশাপাশি বসে কোনো একটি ভিন্ন ধর্মী অর্থ প্রকাশ করে তখন তাকে কম্পাউন্ড নাউন বলে। ঠিক তেমনি এখানে ফ্রাইং প্যান বলতে কোনো কিছু ভাজার কথা উল্লেখ করা হচ্ছে না, বরঞ্চ এমন একটি কড়াইয়ের নাম উল্লেখ করছে যেখানে আমরা সাধারণত ভাজার কাজটি করে থাকি। ওয়াকিং স্টিক মানে আমি লাঠি দিয়ে হাঁটছি এমনটা কিন্তু নয়, আমার হাঁটার কাজে যে লাঠিটি ব্যবহৃত হয় তার নামটাকে প্রকাশ করছি।
ওয়াকিং স্টিক। দুটো আলাদা শব্দ, কিন্তু যখন আমরা একসাথে বলছি তখন কিন্তু একটি সুনির্দিষ্ট অর্থ আলাদাভাবে প্রকাশ করছে। তাহলে রুলস নাম্বার 3 তে আমাদের কি মনে রাখতে হবে, যে কম্পাউন্ড নাউন্স কি হয়ে যাবে, সেগুলোকে আমরা জিরান্ড বলে আখ্যায়িত করব। তাহলে আবার যদি আমি একটু খেয়াল করি, তাহলে কি, যদি আমরা প্রিপোজিশনের পরে কোনো ভার্বের সাথে আইএনজি রূপ দেখি, তাহলে সে কখনোই ভার্ব বা ভার্বের কন্টিনিউয়াস রূপ হয় না, বরং সে নাউনের মতো আচরণ করে এবং কোনো একটি কাজের নামকে প্রকাশ করে। অপরদিকে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসার কথা থাকলেও টু এর পরে যখনই আমরা ভার্বের সাথে আইএনজি রূপ দেখব, তখন সে কিন্তু নাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে এটা বিবেচনা করতে হবে, এবং সে কিন্তু তখন সেখানে জিরান্ড রূপটি প্রকাশ করছে। তৃতীয়ত হচ্ছে, কোনো একটি বাক্যের মধ্যে আইএনজি যুক্ত কোনো ভার্বকে দেখলেই আমরা তাকে ভার্ব বলতে পারি না, খেয়াল রাখতে হবে সেটি কম্পাউন্ড নাউন কিনা। যদি কম্পাউন্ড নাউন হয় তাহলে সেটি বাক্যে অবশ্যই জিরান্ড হিসেবে ব্যবহৃত হবে। চতুর্থ উদাহরণটির দিকে আমরা যদি দেখি, তাহলে এখানে বলা হয়েছে কি, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তার মানে কি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি কিন্তু বলছি না যে ধূমপান করছি এবং এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুমি ধূমপান করেছিলে এবং ওটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুমি ধূমপান করবে, ওটি তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি এই ধরনের কোনো কিছু বলিনি, আমি বলেছি কি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি আমি বাংলায়ও বলি তাহলে ধূমপান এটা একটা কাজের নামকে প্রকাশ করছে। অপরদিকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, যখন আমি ইংরেজিতে বলছি, ইজ কিন্তু অলরেডি আমার অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যে বিদ্যমান। তাহলে এই যে আমার ভার্বের সাবজেক্ট হিসেবে কি আছে এখানে, অবশ্যই স্মোকিং। ইজ এর সাবজেক্ট হিসেবে কি আছে আমার এখানে, স্মোকিং। তাহলে এটি কিন্তু আর ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়নি, এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। সেকেন্ড সেন্টেন্সটিতে যদি আমি দেখি, পেইন্টিং ইজ হার ফেভারিট হবি, তার প্রিয় শখ কি, ছবি আঁকা। সেকেন্ড সেন্টেন্সটাতে আমরা ইজ অক্সিলারি ভার্বটাকে দেখতে পাচ্ছি, এবং এই ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা কাকে দেখতে পাচ্ছি, পেইন্টিং কে। এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকা সত্ত্বেও সে কিন্তু কোনো ভার্বের মতো আচরণ করছে না, বরং বাক্যে ব্যবহৃত যে ভার্বটি আছে সেই ভার্বের সাবজেক্ট হিসেবে ভূমিকা রাখছে, এবং সে এখানে কিন্তু একটি নাউন। তাহলে এখানেও আমরা তাকে কিন্তু ভার্ব বলতে পারি না, আমরা তাকে কি বলবো, জিরান্ড। তৃতীয় যে সেন্টেন্সটা আমি লিখেছি, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো অনুশীলন। তৃতীয় বাক্যটাতেও আমরা ইজকে অক্সিলারি ভার্ব হিসেবে পাচ্ছি এবং তার সাবজেক্ট হিসেবে আছে সুইমিং। তাহলে আমরা বলতে পারি কোন সেন্টেন্সের মধ্যে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং তা বাক্যের শুরুতে বসে এবং তারপরে যদি কোনো ভার্ব থাকে, এবং এই যে আইএনজি যুক্ত ভার্বগুলো যদি সেই বাক্যে ব্যবহৃত অ্যানাদার ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আমরা তাকে কি বলবো, জিরান্ড বলবো। তার মানে রুলস নাম্বার 4 এ আমরা পাচ্ছি যে ভার্বের সাবজেক্ট হিসেবে কি আমরা দেখতে পাই, আমরা জিরান্ডকে দেখতে পাই। অর্থাৎ আইএনজি যুক্ত কোনো ভার্ব যখন অন্য কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হবে, তখন তাকে আর ভার্ব বলা যাবে না, তখন সে নাউন বলে বিবেচিত হবে এবং আমরা তাকে আইডেন্টিফাই করব জিরান্ড হিসেবে। পঞ্চম যে উদাহরণটা আমরা এখানে লিখেছি সেটা হচ্ছে, আই হেট স্মোকিং, আমি ধূমপানকে ঘৃণা করি। এখানে হেট একটা ভার্ব এবং স্মোকিংও কিন্তু একটা ভার্ব। আসলে কি ভার্ব না, এখানে এই হেট হচ্ছে কি, ঘৃণা করা একটা কাজ। আমি কি ঘৃণা করি, আমি ধূমপানকে ঘৃণা করি। একটু লক্ষ্য করলে আমরা জানি যে ভার্বকে যদি আমরা কখনো কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা যেটা পাই সেটা কি, অবজেক্ট। এখানে আমি হেট ভার্বটিকে যদি আমি প্রশ্ন করি, আমি কি ঘৃণা করি, আমি ধূমপানকে ঘৃণা করি। এখানে স্মোকিংটা কি ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এখানে কিন্তু সে আর ভার্বের মতো আচরণ করছে না, সে নাউনের মতো আচরণ করছে। তাই উক্ত সেন্টেন্সটিতে হেট ভার্ব হলেও স্মোকিং কিন্তু ভার্ব নয়, বরং সে হচ্ছে একটি জিরান্ড। সেকেন্ড সেন্টেন্সটাতে আমি বলছি, স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। স্টপ এটা একটা ভার্ব যার অর্থ হচ্ছে বন্ধ করা। টকিং কি করতে বলছে, কথা বলতে বন্ধ করছে। তাহলে এখানে কথা বলা কি, একটা কাজের নাম। তার মানে আমরা যখন কোনো ভার্বের অবজেক্ট হিসেবে ভার্বের আইএনজি রূপকে দেখতে পাবো, তখন কিন্তু খুব সহজেই আমরা বলতে পারি সে বাক্যটিতে ভার্ব হিসেবে ভূমিকা রাখেনি, বরং সে ভার্বের অবজেক্ট হিসেবে এখানে নাউনের মতো আচরণ করছে। তাই তাকে আমরা ভার্ব না বলে কি বলবো,
জিরান্ড বলবো। দ্যাট মিন্স রুল নাম্বার 5 আমরা কি বলতে পারি, ভার্বের অবজেক্ট হিসেবে জিরান্ড ব্যবহৃত হয়ে থাকে এবং সে তখন নাউনের মতো আচরণ করে থাকে। রুল নাম্বার 6 এবং লাস্ট রুল, সেটা হচ্ছে একটু উদাহরণ যদি দেই, সিইং ইজ বিলিভিং, দেখাই বিশ্বাস। যে আমরা চোখে দেখি তাই আমরা বিশ্বাস করি, সব ক্ষেত্রে সত্য না হলেও নরমালি আমরা যেটা চোখে দেখে থাকি সেটাকেই বিশ্বাস করি। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে হোয়াট হি লাইকস বেস্ট ইজ সুইমিং, সে সবচেয়ে যেটাকে বেশি পছন্দ করে সেটা কি, সুইমিং। সে সবচাইতে বেশি যেটা পছন্দ করে সেটা কি, সেটা হচ্ছে সুইমিং। তাহলে এখানে সিইং ইজ বিলিভিং, দেখাটা কি, বিশ্বাস করা। অপরদিকে বলছি হোয়াট হি লাইকস বেস্ট ইজ সুইমিং, সে যা পছন্দ করে সবচাইতে বেশি কি পছন্দ করে, সুইমিংটাকে। এখানে আমরা যে সিইং ভার্বকে দেখতে পাচ্ছি বা লাইক ভার্বটাকে দেখতে পাচ্ছি, এর কমপ্লিমেন্ট হিসেবে উক্ত দুটো সেন্টেন্সে কিন্তু বিলিভিং এবং সুইমিং ভূমিকা রাখছে। অর্থাৎ তার কৃত যে কাজটা আছে সেই কাজটা সম্পর্কে আরো বেশি বিস্তারিত তথ্য দেওয়ার জন্য অ্যাজ এ কমপ্লিমেন্ট হিসেবে এখানে আমরা ইজ বিলিভিং এবং ইজ সুইমিং কে দেখতে পাচ্ছি। তাই উক্ত সেন্টেন্স দুটোতে কিন্তু এই দুটো অংশ কখনোই ভার্বের মতো ভূমিকা রাখবে না, তারা নাউনের মতো আচরণ করবে এবং তাদেরকে আমরা বাক্যের মধ্যে ভার্ব না বলে জিরান্ড হিসেবে চিহ্নিত করব। তাহলে লাস্ট যে রুলটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে সবসময় জিরান্ড ব্যবহৃত হয়ে থাকে। ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কি হয়ে থাকে, জিরান্ড চিহ্নিত হয়ে থাকে। আশা করি উক্ত 6টি সহজ রুলস বা টিপস অনুসরণ করে তোমরা খুব সহজেই কিন্তু বাক্যগুলো থেকে ভার্ব এবং জিরান্ডকে পৃথক করতে পারবে এবং এগুলো সহজ এবং সঠিক ব্যবহার ইংরেজি সেন্টেন্সগুলোকে তোমাদের আরো নির্ভুল করে তুলবে।